হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনামণিরা, বাংলার প্রাথমিক শিক্ষা প্রাঙ্গণে তোমাদের স্বাগতম। দেখো আজ আমরা করছি পঞ্চম শ্রেণীর বাংলা। এখানে পূর্ণমান দেওয়া হচ্ছে 40। এটা কিন্তু তোমাদের ফাইনাল এক্সাম, এটা নভেম্বর মাস। তোমাদের এই যে প্রশ্নগুলো করা হয়েছে, তোমাদের সারা বছর যে সমস্ত টাস্ক করানো হয়েছে তার থেকে কিছু প্রশ্ন বেছে তুলে দেওয়া হয়েছে এখানে। 1 নাম্বার দেখো, একটি বাক্যে উত্তর দাও। আয়রে ছুটে ছোট্টরা, ছোটদের কেন ছুটে আসতে হবে? তো 1 নাম্বারের উত্তর দেখো, সুনির্মল বসুর লেখা গল্পপুরো কবিতায় গল্পপুরোর ঝোলা অর্থাৎ তল্পিতে কি কি আছে তা দেখার জন্য ছোটদের ছুটে আসতে বলা হয়েছে। নাম্বার 2, আমাদের জোয়ানদের একটা ঘাঁটি ছিল। জোয়ানদের ঘাঁটিটা কোথায় ছিল? 2 নাম্বারের উত্তর দেখো, লীলা মজুমদারের লেখা বুনোহাঁস গল্পে লাডাখ অঞ্চলের একটা বরফে ঢাকা নির্জন জায়গাতে জোয়ানদের ঘাঁটি ছিল। নাম্বার 1-3, দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য কারা? 1-3 উত্তর দেখো, ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগাবাবু এবং হাবু কবিতায় মেজদার পোষ্য ছিল 8টি কুকুর। 1-4 দেখো, উলগুলান কাদের লড়াই? 1-4 উত্তর দেখো, উলগুলান হলো ইংরেজদের বিরুদ্ধে মুন্ডাদের লড়াই বা বিদ্রোহ, যে কোনো একটা লিখতে পারো। 1-5, কেউ করে না মানা, কার কোন কাজে কেউ নিষেধ করে না? 1-5 দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় মেঘেরা সীমানা ছাড়িয়ে দেশে দেশে খেলে বেড়ায়, তাদের কাজে কেউ নিষেধ করে না। 1-6, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে, কি চাষের সময় কুমির একথা বলেছিল? 1-6, উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা বোকা কুমিরের কথা গল্পে ধান চাষের সময় এবার আমাকে গোড়ার দিক দিতে হবে কথাটি বলেছিল কুমির। 1-7, মাঠ মানে কি? অথই, খুশির, অগাধ, লুটোপুটি। অথই এবং অগাধ শব্দ দুটির অর্থ লেখো। 1-7 উত্তর, অথই শব্দের অর্থ হলো অগাধ, গভীর, থই বা তল পাওয়া যায় না এমন। দেখো এখানে 3টি দিয়ে দিয়েছি, এখান থেকে যে কোনো একটি লিখলে হবে। অগাধ শব্দের অর্থ হলো অথই, অতল, অপরিসীম। তোমরা একটা করে লিখলেই হবে। 1-8, ঝড় কবিতায় উল্লেখিত দুটি গাছের নাম লেখো। 1-8 উত্তর দেখো, মৈত্রেয়ী দেবীর লেখা ঝড় কবিতায় উল্লিখিত দুটি গাছের নাম হলো বকুল ও চাপা। 1-9, ট্যাগ শব্দটির অর্থ কি? 1-9 উত্তর, ট্যাগ শব্দটির অর্থ হলো দুটো নদী একসঙ্গে মিলিত হয়ে যে ত্রিভুজ তৈরি করে সেই ত্রিভুজের ন্যায় জমির শীর্ষদেশ। 1-10, করুণা করি বাঁচাও মোরে এসে, কখন ফণী মনসা একথা বলেছে? উত্তর দেখো, করুণা করি বাঁচাও মোরে এসে একথা ফণী মনসা মোট 3 বার বলেছে। ডাকাত দলেরা সোনার পাতা ছিঁড়ে নেওয়ার পর, ঝড়ে কাচের পাতা ভেঙে যাওয়ার পর, ছাগলে কচি পালং শাকের মতো পাতাগুলি খাওয়ার পর। 2 নাম্বার, নিজের ভাষায় উত্তর দাও। 2-1, গল্পপুরো কবিতায় রূপকথার কোন কোন প্রসঙ্গ উল্লিখিত হয়েছে? 2-1 উত্তর, সুনির্মল বসুর লেখা গল্পপুরো কবিতায় রূপকথার দৈত্য দানব যক্ষীরাজ, রাজপুত্র পক্ষীরাজ, মনপবনের দ্বার, ষাঁড় বাঁধা কড়ির পাহাড়, চোখ ধাঁধানো হীরা মানিক, এখানে বাঁধার এখানে কমা হবে না, ষাঁড় বাঁধা কড়ির পাহাড় একবারে হবে।
ঝলমলে সোনার কাঠি টলটলে ময়নামতি তেপান্তরের, এখানে দেখো বানান ভুল করে রেখেছে, তেপান্তরের মাঠ, হট্ট মেলার হাট, বন্দিনী, কেশবতী কন্যা ইত্যাদির প্রসঙ্গ উল্লিখিত হয়েছে। 2-এর 2 এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল। জোয়ানদের সেই শীতকাল যাপনের কথা কিভাবে বুনোহাস গল্পে ফুটে উঠেছে। এখানে দেখো জোয়ানরা শীতকাল কিভাবে কাটিয়েছিল সেইটা তোমাদের লিখতে হবে। 2-এর 2 উত্তর দেখো, লীলা মজুমদারের লেখা বুনো হাঁস গল্পে জোয়ানরা বাড়ি ছেড়ে শিবিরে এসে থাকতো বলে তাদের সবসময় বাড়ির জন্য মন কেমন করতো। তাদের কাছে চিঠিপত্র ঠিকঠাক পৌঁছাতো না, তাই শুধুমাত্র রেডিওতেই তারা যা কিছু খবর পেত। আকাশে উড়ে যাওয়া বুনো হাঁসের দল দেখে তাদের মন উদাসী হয়ে পড়ত। দলছুট হয়ে যাওয়া বুনো হাঁস দুটিকে দেখাশোনা করত। জোয়ানরা লাদাখের তাঁবুতে এমনিভাবেই শীতকাল যাপন করেছিল। 2-এর 3 নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। থানায় বড়বাবুর কাছে হাবু কি নালিশ জানিয়েছিল। 2-এর 3 উত্তরটি দেখো, ভবানী প্রসাদ মজুমদারের লেখা দারোগা বাবু হাবু কবিতায় থানার বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল যে তারা 4 ভাই একটি ঘরে থাকে। সেখানে তার বড়দা 7টা বেড়াল, মেজদা 8টি কুকুর, সেজদা 10টি ছাগল ঘরে রাখেন। তার ভাইদের পোষ্যদের গন্ধে হাবুর প্রাণ ওষ্ঠাগত। 2-এর 4 এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া। উদ্ধৃতিটির আলোকে এতোয়ার কাজকর্মের পরিচয় দাও। মহেশ্বেতা দেবীর লেখা এতোয়া মুন্ডার কাহিনী গল্পে এতোয়া হাটের দোকানির দোকান ঝাটপাট দিয়ে এতোয়া একটি বস্তা চেয়ে নিয়ে আম বাগানে বাবুর গরু চড়াতে চড়াতে কুড়িয়ে নেয় টোকো আম, শুকনো কাঠ। মেটে আলু খুঁড়ে বের করে মাটি থেকে। মজা পুকুরের পাড় থেকে তোলে শাক। তারপর গরু নিয়ে সে ডুলুং নদী পেরিয়ে নদীর চরে ওঠে। ঘন সবুজ ঘাস বনে গরু মোষ ছেড়ে দিয়ে দৌড়ায় সুবর্ণরেখার চড়ায়। বাঁশ দিয়ে বোনা জালটা সেখানে পাতে আর মনে মনে নিজেকে রাজা ভাবতে থাকে। 2-এর 5 বিমলার অভিমান কবিতা অনুসরণে বিমলার অভিমানের কারণ বিশ্লেষণ করো। 2-এর 5 উত্তরটি দেখো, নবকৃষ্ণ ভট্টাচার্যের লেখা বিমলার অভিমান কবিতায় বিমলা একটি শান্ত মেয়ে। সারাদিন ধরে সে পরিবারের নানা লোকের ফরমায়েশ অনুযায়ী কাজ করে চলে। সে ফুল এনে ঠাকুরের পুজো করে। দুরন্ত খোকা কেঁদে উঠলে তাকে শান্ত করার দায়িত্ব রয়েছে বিমলার উপরে। বাগানে ছাগল ঢুকে নোটে গাছ মুড়িয়ে খেলে বিমলাকেই সেই ছাগলটিকে তাড়াতে হয়। দাদা খেতে বসলে নুন দিতে হয়, পান খেয়ে ঝাল লাগলে চুন দিতে হয়। অথচ বাড়িতে ক্ষীর খাওয়ার সময় দাদা ও ভাই পায় ভাগে বেশি। মেয়ে হওয়ার কারণে বিমলার ভাগ্যে জোটে, এখানে কিছু হয় না, ভাগ্যে জোটে যত সামান্য। সে কারণেই বিমলার অভিমান হয়েছে। তার অভিমান মূলত তার বাবা মা এবং বাড়ির বড়দের ওপর। তার এই অভিমানটি তার না খাওয়ার সিদ্ধান্তের মধ্য দিয়ে ফুটে উঠেছে। 2-এর 6 ছাদটা ছিল আমার কেতাবে পড়া মরুভূমি। ছেলেবেলার রচনাংশে ছাদের প্রসঙ্গটি লেখক কিভাবে স্মরণ করেছেন। 2-এর 6 উত্তর দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছেলেবেলা রচনাংশে বালক রবীন্দ্রনাথের পিতা যখন অনেক
দিনের জন্য চলে যেতেন পাহাড়ের পর্বতে, তখন বালক রবীন্দ্রনাথের ছাদে যাওয়া ছিল সাত সমুদ্রে যাওয়ার আনন্দ। সেই ছাদে গেলে বালক রবীন্দ্রনাথের মন কলকাতার মাথার ওপর দিয়ে পা ফেলে ফেলে চলে যেত, যেখানে আকাশের শেষ নীলে মিশে গেছে পৃথিবী শেষ সবুজে। ছাদে দাঁড়িয়ে তিনি নানান বাড়ির উঁচু নিচু ছাদ আর গাছের ঝাঁকড়া মাথা দেখতে পেতেন। তিনি প্রায়ই লুকিয়ে ছাদে উঠতেন। এভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেবেলা রচনাংশে ছাদের প্রসঙ্গটি স্মরণ করেছেন। 2-7 তারই সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান। কেমন দিনে কথকের ছেলেবেলার কোন গানটি মনে পড়ে? রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় বৃষ্টির দিনে কবির মনে তার ছেলেবেলায় মায়ের মুখে শোনা বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদেও এলো বান গানটি মনে পড়ে। 2-8 ব্যাঙ স্বেচ্ছায় বৃষ্টি আনার কাজে যুক্ত। এখানে হলো হবে বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ কী করেছিল? 2-8 উত্তরটি দেখো। বৃষ্টি আনার কাজে যুক্ত হয়ে ব্যাঙ ঠিক করে ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করবে যে কেন সে তার সৃষ্টিকে এত অবহেলা করছে। একদিন সকালে সে ভগবানের প্রাসাদের উদ্দেশ্যে যাত্রা করে। পথে তার দেখা হয় মৌমাছি, মোরগ ও ক্ষুধার্ত বাঘের সঙ্গে। তারা প্রত্যেকেই ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে যায়, কারণ খরার ফলে প্রত্যেকেরই খাদ্য সংগ্রহে অসুবিধা দেখা দিয়েছে। এরপর তারা ভগবানের প্রাসাদে পৌঁছে দেখে সেখানে সবাই ভোজ ও আনন্দ উৎসব করতে ব্যস্ত। তারা ভগবানের সাথে দেখা করে। ভগবানও তার রক্ষীদের গাফিলতির জন্য তিরস্কার করে। এরপর ব্যাঙ নিজেদের জয়ের জন্য উচ্ছ্বসিত হয়ে সরবে পুকুরে ফিরে যায়। ভেবে পাইনে নিজে, কবি কি ভেবে পান না? 2-9 উত্তরটি দেখবে। অশোক বিজয় রাহার লেখা মায়াতরু কবিতায় মায়াতরু এক আশ্চর্য মায়াবী গাছ। গাছটি সন্ধে হলেই 2 হাত তুলে ভূতের নাচ শুরু করত। আবার রাতের বেলা চাঁদ উঠলে সেই গাছ ভালুকে পরিণত হতো এবং ঘাড় ফুলিয়ে সে গড়গড় আওয়াজ করত। বৃষ্টির সময় সেই গাছের কাঁপুনি দিয়ে ঝড় আসত। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর আবার যখন আকাশে চাঁদ উঠত, তখন ভালুক বা গাছ কোনো কিছুই দেখা যেত না। তখন শুধু মুকুটের মতো ঝাঁকে ঝাঁকে লক্ষ হীরার মাছ দেখা যেত। ভোরবেলায় আবছা আলোয় এমন অনেক কাণ্ড হতো যা কবি ভেবেও পেতেন না। 2-10 ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধারের ভূমিকা আলোচনা করো। 2-10 উত্তর। সূত্রধার হলেন যিনি সূত্র বা প্রসঙ্গ ধরিয়ে দেন, নাটকের ঘটনাকে যিনি দর্শকদের সামনে উপস্থিত করেন। ফণিমনসা ও বনের পরী নাটকে সূত্রধার হলেন এক দৃঢ় চরিত্র, যিনি নাটকের প্রতিটা চরিত্রকে আমাদের সামনে সুন্দরভাবে স্থাপন করেছেন এবং বিশ্লেষণ করেছেন। তার সহজ সরল বর্ণনার দ্বারা নাটকটিকে খুবই সহজেই আকর্ষণীয় করে তুলেছেন। 3 দেখো। নির্দেশ অনুসারে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। সন্ধি করো। তো দেখো 3-1 মিশ যোগ কালো, মিশ কালো। শয়ের নিচে একটা হসন্ত আছে কিন্তু। এত যোগ দিন, এর দিন। এ দয় দয় রস্যি ন, এর দিন। 3-1 3
বড় যোগ ঠাকুর, বট ঠাকুর, ব এটা কিন্তু টয়ের নিচে একটা হসন্ত, বট ঠাকুর। 3 এর 1 এর 4, সৎ যোগ গ্রহন্ত সমান সমান সৎ গ্রহন্ত, দয়ে একটা হসন্ত আছে এখানে, এই যে দয়ের নিচে একটা হসন্ত, সৎ গ্রহন্ত। 5 নাম্বার দিক যোগ নির্ণয় সমান সমান দিং নির্ণয়, দয় রশ্মি উম আছে এখানে, উমর নিচে একটা হসন্ত আছে, দিং নির্ণয়। 3 এর 2, নিচের পদগুলি ব্যঞ্জন সন্ধির কোন কোন নিয়ম মেনে বদ্ধ হয়েছে লেখো। এখানে দেখো সন্ধি হয় কিছু নিয়ম মেনে, তো এই সন্ধিগুলি কোন কোন নিয়ম মেনে হয়েছে সেই নিয়মগুলি তোমাদের লিখতে বলা হয়েছে। এখানে দেখো প্রচ্ছদ, প্র যুক্ত ছদ, প্রচ্ছদ। অ কিংবা অন্য স্বরধ্বনির পরে ছ থাকলে, এখানে দেখো অ উচ্চারণ হচ্ছে, তারপরে ছ রয়েছে, তো থাকলে ছ বদল হয়ে চয় ছ হয়ে যাচ্ছে, এই যে চয় ছ হচ্ছে, এই ছটা বদল হয়ে। ছ ধ্বনির অল্প প্রাণ রূপ চকে এনে চয় ছ রূপে ছ ধ্বনির দ্বিত করা হয়েছে। 3 এর 2 এর 2, প্রাগৈতিহাসিক। 3 এর 2 এর 2, প্রাগৈতিহাসিক, প্রাক যোগ ঐতিহাসিক। এখানে প্রথম বর্ণের ধ্বনি ক এর সাথে স্বরধ্বনি ওই মিলে সন্ধির সময় বর্গের প্রথম ধ্বনি ক আছে এখানে, ক ধ্বনিটি ঘোষীভবনের ফলে বর্গের তৃতীয় ধ্বনি গ এর রূপ নিয়েছে। এখানে ক আর ওই এই দুটো মিলেছে, মিলে এর উচ্চারণটা গ হয়েছে, দেখে নাও। 3 এর 2 এর 3, সদিচ্ছা, সৎ যোগ ইচ্ছা। এখানে খণ্ডত্ব এবং স্বরবর্ণ রস্বই মিলে ঘোষীভবনের, এটা 9 একার, ফলে দ ধ্বনিটি উচ্চারিত হয়েছে। সৎ খণ্ডত্ব আর রস্বই দুটো ঘোষীভবন হলো, খণ্ডত্বের হয়ে এটা দ উচ্চারণ হলো। 3 এর 2 এর 4, বিদ্যুৎ বেগ, বিদ্যুৎ যোগ বেগ। ব বা ভ পরে থাকলে, এখানে দেখো ব আছে, এখানে যদি ব বা ভ থাকে বর্গের প্রথম ধ্বনির জায়গায় বর্গের তৃতীয় ধ্বনি হয়। তো এখানে কি হবে, ব আর ভ এর সাথে যুক্ত হলো খণ্ডত্ব, তো এটা হয়ে গেল দ। 3 এর 2 এর 5 নাম্বার দেখো পদ্ধতি, পদ যোগ হতি। এখানে দ এবং হ মিলে দয় ধ হয়েছে, এটিকে বলা হয় অন্যান্য সমীভবন।